স্বাগত সুধীবৃন্দ। আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশন, স্কুলস অফ নলেজে। এবং আজকে আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের পডকাস্টে। এবং আজকে আমি আমাদের পডকাস্টে এমন এক ব্যক্তিকে নিয়ে এসেছি যিনি বাংলাদেশে একজন সুনামধন্য একজন ব্যক্তিত্ব, অ্যান্ড হি ইজ ফ্রম দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। পড়াশোনা করেছিলেন উনি ঢাকা ইউনিভার্সিটিতে, অনার্স অ্যান্ড মাস্টার্স করেছেন অ্যাকাউন্টিংয়ে। এর মাঝখানে উনি আইসিএমেও করেছেন ইন্টারমিডিয়েট, ফাইনালি উনি আইবিএ থেকে এমবিএ করেছেন মেজর মার্কেটিং। কর্মজীবন শুরু করেছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো, নেস্টলেতে উনি ছিলেন, এবং দিস অল মাল্টিন্যাশনাল কোম্পানি। হেডেলবার্গ সিমেন্ট, দ্যাট ইজ অলসো মাল্টিন্যাশনাল কোম্পানি। এবং পরবর্তীতে উনি একটু আয়েস হলো, আমি জিজ্ঞেস করেছিলাম অনেকে, আয়েস হলো যে স্যার মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক কাজ করেছেন, দেশি কোম্পানির জন্য কিছু করতে চাই। সেই কারণেই উনি দেশি কোম্পানিতে আসলেন, যেমন মেঘনাতে এসেছিলেন, রোয়া ফ্রোজে ছিলেন, এমনকি উনি ডেকোতেও উনি এখন এই মুহূর্তে এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড কোম্পানিটাকে প্রসারিত করছেন, যার নাম কাজী সাফায়েত হোসেন। আসুন তাহলে আমরা তার সঙ্গে সরাসরি মুখোমুখি হব। তার 27 বছরের এক্সপেরিয়েন্স থেকে উনি বিশাল ভান্ডার আছে, সেই ভান্ডার থেকে জানতে চাইব দুটো জিনিস: ম্যানেজমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন and the failure of an organization, and how to overcome this failure and to make this company one step ahead. তাহলে আপনি আসুন, আজকে আমরা মুখোমুখি হচ্ছি কাজী সাফায়েত হোসেন, ফ্রম দ্য সেম বিজনেস স্কুল। সাফায়েত, ধন্যবাদ আকবর ভাই, আপনার কাছে আরেকবার আসতে পেরে। তো আজকে সেশনটা ডেফিনেটলি অনেক একটা ইন্টারেস্টিং সেশন হবে, যেটা ওয়াই ম্যানেজমেন্ট ফেইল, এবং সেখান থেকে how way out to successful from the failure cases. Shafat, now my question is, companies, আমি চাইবো, you have a wide experience, both multinational and the conglomerates and the private companies. Management problems গুলো কোথায় তোমার দৃষ্টিকোণ থেকে, সেগুলোকে তুমি একটা আলোকপাত করো। আকবর ভাই, একটু আগে যেটা বললাম যে ম্যানেজমেন্ট ফেল মানে কোম্পানি ফেল। সো আমি যদি লিডারশিপ স্টাইলটাকে আমি যদি দেখি, ম্যানেজমেন্ট স্টাইল, আমরা জানি যে 3 রকম ম্যানেজমেন্ট স্টাইল হয়। প্রথম হচ্ছে ফ্রন্ট লাইনার ম্যানেজমেন্ট, যারা হচ্ছে বেসিক্যালি বটম লাইন তারা। তো আমি বটম লাইনের জায়গায় ফ্রন্ট লাইনার বলছি, হ্যাঁ। তো কারণ তারাই হচ্ছে যে মেজর রেভিনিউ ড্রাইভার, তারা ইউজুয়ালি কম এক্সপিরিয়েন্সড হয়। তারপর হচ্ছে যে আপনার এক্সিকিউটিভ লেভেল, অফিসার্স লেভেল, এরা হচ্ছে যে ফিল্ড লেভেলের ফাইটার, তারা হচ্ছে যে রেভিনিউ জেনারেট করে। এই ফ্রন্ট লাইনার ম্যানেজমেন্ট একটা। নেক্সট লেভেল যদি আমি বলি যে তারা হচ্ছে যে মিড লেভেল ম্যানেজমেন্ট, যেখানে হচ্ছে যে এরিয়া ম্যানেজার টু রিজিয়নাল ম্যানেজার টু সেলস ম্যানেজার পর্যন্ত, এজিএম ডিজিএম যে বলছি আমি, এই লেভেলে ফেলতে চাচ্ছি এখানে। এরপরে হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট, বেসিক্যালি তারা হচ্ছে সিইও, জিএম টু সিইও, এই লেভেলটা হচ্ছে যে এক্সিকিউটিভ ডাইরেক্টর, এরা হচ্ছে এই টপ লেভেল ম্যানেজমেন্ট। অ্যাবসলিউটলি। আরেকটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখলাম আরেকটা ম্যানেজমেন্ট আছে, যেটা হয়তো বা অন্য কোথাও বলা নাই, এটা হচ্ছে যে ওনার্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, 4 নম্বর, 4th লেয়ার। হ্যাঁ, সো 4th লেয়ার তো ওনার্স ম্যানেজমেন্ট, যেখানে হচ্ছে ওনার বা এমডি যারা থাকেন তাদের একটা ম্যানেজমেন্ট স্টাইল থাকে। এই 4 রকম হচ্ছে যে ম্যানেজমেন্ট স্টাইল। তো আমরা যদি এখন দেখি যে আসলে এই বিভিন্ন যে 4টা লেভেলের ওনাদের আসলে কি রোলটা হওয়া উচিত বা ওনারা কী করেন, এখানে আমি দেখছি যে আমার অবজারভেশন থেকে ওনারদের বেসিক্যালি যেটা হওয়া উচিত, যেটা হচ্ছে যে ওনাদের বিভিন্ন সিম্পোজিয়াম থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্বের সাথে মিলামেশা থেকে নিজস্ব আইডিয়া থেকে ওনারা কিন্তু আইডিয়া জেনারেট করেন, নতুন নতুন আইডিয়া জেনারেট করেন, এবং সেটাকে বিগ আইডিয়াগুলোকে ওনারা সেটাকে এক্সিকিউশনে চলে যান, ইমপ্লিমেন্টেশনে যান। ওনাদের আরেকটা যেটা হচ্ছে যে উনি বিভিন্ন পিয়ারগুলোকে খুব স্ট্রং থাকে। বাংলাদেশের পার্সপেক্টিভে পিয়ার সাংঘাতিক রকম দরকার, সেটা ব্যাংক হোক, গভর্নমেন্ট লেভেল হোক, পলিটিক্যাল লেভেল হোক, যে কোনো লেভেলের হোক না কেন, এটাকে ব্যবসা করতে গেলে লাগবে। এই কাজটা হচ্ছে ওনারা ইউজুয়ালি নিজেদের হাতে রাখেন। এরপরে যেটা হচ্ছে যেটা আরেকটা হচ্ছে ওনারা যেটা করেন যে রিভিউগুলো করেন, যে এই যেটা ওনার করা উচিত এবং ওনারা করছে না, যেটা হচ্ছে যে বিজনেস রিভিউ। এটা টপ লাইন কী ছিল, বটম লাইন কী ছিল, এগ্রিমেন্ট কী ছিল, সেই অনুযায়ী কতখানি আগালো, ওনাদের ডাইরেকশনসগুলো করেন। উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, ওনারা এই কাজটা করেন। আমি যদি 3 নম্বরে যেটা বলছিলাম
যে যেটা টপ লেভেল ম্যানেজমেন্ট, যেটাকে আকবর ভাই আপনি করে আসছেন। আমি কি আপনি জিজ্ঞেস করবো যে এই লেভেলের এই টপ লেভেল ম্যানেজমেন্টে ওনাদের বেসিক্যালি কি টাইপের ওনাদের স্টাইল হওয়া উচিত বা আপনার অবজারভেশনটা কি? Actually, when I was a CEO of Young One, because running after 4 companies, 4টা কোম্পানি আমি গড়েছি, অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি সিইওদের তারা ভিশনটাকে ম্যাটেরিয়ালাইজ করবে। দে মাস্ট হ্যাভ এ ভিশন, এবং ভিশনটাকে ম্যাটেরিয়ালাইজ করবে। এবং যারা যে কথাগুলি তুমি কতগুলি লেয়ার বললে, তারা এক্সিকিউশন লেভেলে। টপ লেভেল ম্যানেজারদের কাজ হচ্ছে দে ক্রিয়েট এ ভিশন অ্যাজ ওয়েল অ্যাজ রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স ম্যানেজমেন্ট যেটা তুমি একটাকে বললে যে ব্যাংকিং এইটা সেটা নিয়ে বললে, রিসোর্স ম্যানেজমেন্টটা করে দাও অ্যান্ড রিসোর্সটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। অ্যান্ড দ্য আদার যে 3টে লেভেলের কথা তুমি বললে, তাদের কাজ হচ্ছে এটাকে এক্সিকিউট করে এক্সপ্লোর করা ব্যবসাটাকে। ডু ইউ এগ্রি উইথ মি? অ্যাবসলিউটলি, প্লিজ। তো এই যে আপনি যে বললেন যে তার মানে একটা দুইজন মিলে কিন্তু কাজ করছে, ওনার এবং টপ লেভেল কিন্তু একই প্ল্যাটফর্মে কাজ করছে, যেটা কাজ করা উচিত। হ্যাঁ, সো রিসোর্স ম্যানেজমেন্ট করা, যেটা উনি একটা লেভেলে নিয়ে গেলেন, সেই লেভেলটাকে হ্যান্ড ওভার করা, তো এটা দুজন হতেই থাকে ভালো একটা কোম্পানিতে। টপ লেভেলে আরেকটু যদি আমি অ্যাড করি, আমরা যেটা করতাম স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো, আমরা রিসোর্স ম্যানেজমেন্টের এটাও একটা পার্ট হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টগুলোকে তৈরি করা। সেখানে স্ট্র্যাটেজিক বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা পিপল ডেভেলপমেন্ট কিভাবে হবে, আমাদের প্রসেস ডেভেলপমেন্ট কিভাবে হবে, বিজনেস এক্সপানশন কিভাবে হবে, প্ল্যানটা কিভাবে করা যাবে, এবং রেভিনিউ কীভাবে জেনারেট হচ্ছে, সেটাকে সলিড একটা খুব ব্রিফ লেভেলের এই যে কিভাবে এই জিনিসটাকে তৈরি করে ফেলা হয় উইথ দ্য নেক্সট লেভেল ম্যানেজারদেরকে নিয়ে। নেক্সট লেভেল মানে ইভেন আমরা মিড লেভেল থেকেও টপার যারা থাকে তাদেরকে এটার মধ্যে ইনক্লুড করে ফেলা। ভেরি গুড। কারণ এটা ভিশনস টু আপনার এক্সিকিউশন চলে যাওয়া হচ্ছে। তো এই প্রথম থেকেই যদি ব্রড হেডে যদি ওরা টিম ইনভলভমেন্ট করে ফেলানো যায়, এটা একটা সাকসেসফুল স্টোরি হতে পারে, এবং তার এটাই হওয়া উচিত। মিড লেভেলে যদি আমরা দেখি, তারা হচ্ছে বেসিক্যালি তারা অপারেশন লেভেলে তারা কাজ করে। ওই যে আমরা টপ লেভেলে যারা আমরা সেট করলাম, সেই জিনিসগুলো তার আগে এগ্রিমেন্ট কিন্তু তারা থেকে গেল কিছু লোক, এবং সেই অনুযায়ী যখন রিয়েলিস্টিক্যালি যখন নিচে নামা শুরু হয়ে গেল, তো তারা ওইটাকে প্ল্যানটাকে ডিটেল প্ল্যান, তার জোন ওয়াইজ প্ল্যানগুলো করবে, রিজন ওয়াইজ, এরিয়া ওয়াইজ, টেরিটরি ওয়াইজ, এই যে প্ল্যানগুলো করে ফেলবে কীভাবে হবে, পিপল কীভাবে ডেভেলপমেন্ট করা যাবে, তাদেরকে কীভাবে ফলো আপ করা যাবে, তাদের টার্গেটগুলোকে কীভাবে দেওয়া যাবে, মার্কেট কীভাবে এক্সপানশন করা যাবে, এভরিথিং হ্যাজ টু বি ইন রিটেন। এটা হওয়া উচিত। আর ফ্রন্টলাইনার যারা আছেন তারা সেটাকে তাদেরও একটা সেই মাসকে তারা মাসে হিসাবটা নিয়ে ফেলবে, মাসেরটাকে নিয়ে এসে সে উইকলি ফেলে দিবে, ডেইলিতে ফেলে দিবে, সে ফেলে দিয়ে কোন রুট থেকে রুট ডেভেলপমেন্ট প্ল্যান থাকবে, কাস্টমার ডেভেলপমেন্ট প্ল্যান থাকবে, মার্চেন্ডাইজিং নিয়ে প্ল্যান থাকবে। এই যে এইগুলাকে নিয়ে ইউজুয়ালি তাদের এই কাজগুলো করা উচিত, এবং তারা করছে। আমি একটা কথা বলি, যারা ফ্রন্ট লাইনে তাদের কিন্তু আমরা ইয়ারলি একটা টার্গেট দিয়ে দিই, যেটা তুমি একটুকে বললে যে ওর ভাঙছে ইয়ারলি টার্গেটটাকে, তারা কিন্তু আবার কোয়ার্টারলি টার্গেটে নেয়, কোয়ার্টারলি টার্গেট থেকে কিন্তু আবার মান্থলি টার্গেটে নেয়, মান্থলি টার্গেট থেকে কিন্তু আবার উইকলিতে নিয়ে যায়। দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু মিন, রাইট? এটা হওয়া উচিত, এভাবে হওয়া উচিত। এটা যদি হয় একটা সাকসেসফুল কোম্পানি এইভাবেই হয়, রাইট? এবার আমাদের আসি কীভাবে কোম্পানিগুলো ফেল করে। তো ফেল করে এবার টপের থেকে আসা শুরু করি। সবই কিন্তু আছে, মোটামুটি আছে। সাকসেসফুল কোম্পানি ডেফিনেটলি যারা আছে তারা করছে, যারা ফেলিওর হচ্ছে, কারণ ফেলিওরটাকে নিয়ে আমাদের টপিকটা আছে। টপিকটা হচ্ছে ফেলিওরটা কেন, হ্যাঁ, কিন্তু সবারই কিন্তু আছে, অবশ্যই আছে। ওয়াই দে ফেল দেন, রাইট। সো ওই 4 নম্বর থেকে শুরু করি, যে 4 নম্বর ম্যানেজমেন্ট লেবার যে ওনার্স ম্যানেজমেন্ট। তো ওনার্স ম্যানেজমেন্টে যেটা হয় যে ওনারা একটাকে এই কোম্পানিটা ওনার হাতে কিন্তু তৈরি, তো উনি টপ টু বটম উনি সব জানেন। একটা লেভেলে এসে ওনার মনে হয় যে ওনাদের যেটা মনে হয় যে এটাকে আরও বেটার করা সম্ভব। এইখানে এই কনসেপ্ট থেকে শুরু হয়ে যায় প্যারালাল একটা ম্যানেজমেন্ট তৈরি করা। তো যারা তৈরি করেন প্যারালাল ম্যানেজমেন্ট, কীভাবে তারা একটা আলাদা একটা সেট আপ তৈরি করে ফেলেন, যেহেতু ইনফরমেশন প্রোভাইড করবে, অ্যানালিসিস করে দিবে এসবিউর বাইরে। এসবিউ মানে যে সিওদের কাছ থেকে ওই অর্গানাইজেশনে ইনফরমেশন না নিয়ে একটা ছোট একটা টিম তৈরি করে তারাই এই অ্যানালিসিসগুলো করতে থাকে এবং প্রোভাইড করতে থাকে ইনফরমেশনসগুলো। এবং এই যে ছোট যে ম্যানেজমেন্ট, তারা থেকে এই এক্সপিরিয়েন্সটা নাই, দে ডোন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, দে ডোন্ট হ্যাভ এন এক্সপিরিয়েন্স, বিকজ তাদের যে এক্সপিরিয়েন্সই হতো তারা তো বিজনেসের মধ্যেই থাকতো, রাইট? তাদের তো এক্সপিরিয়েন্সটা নাই।
তো তাদের এক্সপিরিয়েন্সে তাদের মেন স্ট্রিমেই থাকতো তারা শুধু ইনফরমেশন একটা প্রোভাইড করবে দেখো ওনারের কাছে, তখন ওনার ওটা বেস করে এবং তারা ইনফরমেশন কীভাবে প্রোভাইড করে ইউজুয়ালি দেখা যায় যে ওনার যা চান ঠিক সেই মোতাবেক ইনফরমেশনগুলোকে ফিডলিং করে, টুইস্ট করে বা সে প্রোভাইড করে সেই অনুযায়ী। বাট দ্যাট ইনফরমেশন মে নট বি কারেক্ট। একটা ইনফরমেশন আমি ফর এক্সাম্পল যে আমি একটা ইনফরমেশন যে একটা এই সাইডও দেখতে পারি ওই সাইডও দেখতে পারি, তো ওরা ইউজুয়ালি ওনারা তো দেখতে চান যে ওই ফ্লিপকার্টটা ফোকাস হয়ে যাচ্ছে ফ্লিপকার্টের উপরে, তো ওইটাকে ওনাদের একটা পারসেপশন তৈরি হয়ে যায় যে এই টোটাল চেনের উপরে যে হয়তোবা ঠিকমতো চলছে না, অথবা যখনই চলছে না এই চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে চলে আসে, এই প্যারালাল ম্যানেজমেন্ট তখন তৈরি হয়ে যায়। তখন দুই রকম একটা ম্যানেজমেন্ট শুরু হয়ে যায়, একটা মেইন স্ট্রিম ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে প্যারালাল ম্যানেজমেন্ট, এটা ম্যানেজ করার জন্য। এই কনসেপচুয়াল কনফ্লিক্ট এখান থেকে শুরু, যেটা একটু আগে আপনি জানেন যে আকবর ভাই, যে আপনি একেবারে বটম লাইন থেকে সেলস পার্সন থেকে আপনার টপ লেভেলের বা মিড লেভেলের অপরচুনিটি যখন ছিল তখন কিন্তু প্রথম থেকে আপনি শুরু করেছেন কিন্তু আপনার ক্যারিয়ার, রাইট? অ্যাবসলিউটলি। শিখে তারপর প্রত্যেকটা স্টেজে যখন উপরে আসছে, আই স্টার্ট মাই ক্যারিয়ার ইন সেলস, একেবারে কোর লেভেলে আমি কাজ শুরু করি, রাইট? তো সেই জায়গা থেকে আপনার যত এক্সপিরিয়েন্স যেটা হবে, এবং হচ্ছে যে এখন ধরেন যে ওনাদের যারা ওনাদের এক্সপিরিয়েন্স কিন্তু 20 বছর 30 বছর 25 বছর 50 বছর আগের এক্সপিরিয়েন্স, তো সেই এক্সপিরিয়েন্স মার্কেট তো অনেক চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তো আপনি জানেন যে তখন যতগুলো কম্পিউটার ছিল আর কম্পিউটার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এই সাথে কাজ করি, ওনারা এই কাজটাকে একসাথে না করে প্যারালালি ইমপ্রুভ করতে চান। এখন শুরু হয়ে গেল, এরপর নেক্সট লেভেল যখন আমরা আসব যে সেকেন্ড লেয়ার, এই লেয়ারের মধ্যে দুই টাইপ অফ সিও পাওয়া যায়। একটা হচ্ছে যে ওনার যা বলছেন এক্স্যাক্টলি তাই করবে তারা, ওকে, দে উইল নট টেক দ্য ড্রাইভ, হ্যাঁ। সো তারা ওনার যা করবেন বলছেন সেটাকে ইয়েস, নো বললে নো, ইয়েস বললে সেই ওটা ফলো করতে। তো ওনার ভালো হলে ওনার বলেছেন, খারাপ হলে উনি জানেন কেন খারাপ হয়েছে, সো আই এম নট টেকিং রেসপন্সিবিলিটি। এই টাইপের লোকরা কিন্তু অনেকদিন সাস্টেনও করে। আবার আরেক টাইপ আছে যেটা হচ্ছে যে তারা বিজনেস ড্রাইভের জন্য অনেক বেশি ক্ষুধার্ত, তারা অনেক বিজনেস ড্রাইভের জন্য অনেকগুলো চ্যালেঞ্জগুলো দিতে চায়, বাট প্রত্যেকটা স্টেজে তারা হয়তো চ্যালেঞ্জের ফেসগুলো করে। এই ফেলিওর এখান থেকে শুরু হয়ে যায়, একটা ম্যানেজমেন্ট ফেলিওর। কেন? যে কারণ ওনার একরকম চাচ্ছেন হয়তোবা, আর যেটা মার্কেট বেস যে সিইও সে চাচ্ছে অন্যরকম, তো তখন আলটিমেটলি সবসময় ওনার তো উইন করবেনি। There is conflict management. There's a conflict management start, এবং এইসব টাইপের সিইওরা দেখবেন যে অনেক বেশি সাস্টেন করতে পারবে না ওই অর্গানাইজেশনে। নেক্সট লেভেল যখন আমি আসবো যে মিড লেভেল এই অ্যাডভান্টেজটা নিয়ে নেয়। শাওয়াত, একটু ব্যাক করি, ওরা কেন সাস্টেইন করে না? বিকজ ইজ ইট সামথিং লাইক দ্যাট যে দে আর ড্রিভেন, তারা কিন্তু কিছু সৃষ্টি করতে চায়, ওরা কিন্তু তাবিদারি করতে আসেনি, রাইট? যেটা তুমি তোমার ভাষায় বললে, আরেকটা যে গ্রুপ আছে তারা তাবিদারি করে, জি, ওই এমডিকে বা ওনারকে খুশি করে। কতটা ভালো ইনফরমেশন দিচ্ছে না দিচ্ছে সেটা বড় কথা না, বাট যারা ড্রিভেন, যারা কিছু করতে চায়, যারা কিছু গড়তে চায়, তারা কিন্তু তাবিদারিতে থাকে না, যেটা আমার মনে হয়। দেন দে স্টার্ট লুকিং ফর আদার অপরচুনিটি। এম আই রাইট অর রং? অ্যাবসলিউটলি রাইট আকবর ভাই। এরকম মজার একটা সিচুয়েশন আছে, একটা কোম্পানিতে দুইটা এসবিতে দুই রকম সিও ছিলেন, একটা হচ্ছে যে বাংলাদেশি আর একটা হচ্ছে বিদেশি। তো বাংলাদেশি দেখা গেল 2 বছর পরে ওনাকে ছাড়তে বাধ্য হয়েছিলেন চাকরিটা, আর বিদেশি যিনি ছিলেন উনি 6-7 বছর ধরে চালায় যাচ্ছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কিভাবে সাস্টেইন করতেছেন? তখন বলছে, ভাই আমি তো আমার বাড়ি টাড়ি ছেড়ে এখানে চলে আসছি, আমি তো আর কোনো কিছু চ্যালেঞ্জ নিতে আমি আসিনি, আমি আমার চাকরিটাকে সাস্টেইন করতে আসছি। কোম্পানি কোথায় যাবে, কোম্পানি কতদূর যাবে সেটা ওনার ভালো বুঝেন, ওনার যা বলবেন আমি এক্স্যাক্টলি তাই করব, আমি এইভাবে আমি সাস্টেইন করব আমি কোম্পানিতে। আর ওই সিও উনি হয়তো অনেক কিছু ডেভেলপমেন্ট চাচ্ছেন, অনেক কিছু চাচ্ছে, সেটা মার্কেট উপযোগী হোক না হোক, উনি সেই ফ্রিডমটা উনিকেই পাবেন না পেলে উনি সাস্টেইন করতে পারবেন না। তো সেটা ছিল একটা স্টোরি, এবং রিয়েল লাইফ স্টোরি। ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে সেকেন্ড ম্যানেজমেন্ট, যেটা বলছিলাম যে সেই যে সিও অনেক কিছু করতে চান, সে কিভাবে ইনএফেক্টিভ হয়।
নেক্সট লেভেল দ্বারা ইনএফেক্টিভ হচ্ছে। মিড লেভেলে যারা বলছিলাম যে সেলস ম্যানেজার লেভেল, তারপর থেকে শুরু করে এই লেভেলটাকে কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড। উপরের লেভেলটা যেটা টপ লেভেল বলছি তারা কিন্তু অনেক ভিশনারিজ, যেটা আপনি বলেছেন একটু আগে। আর মিড লেভেলটা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স অনেক হাই, and they believe in execution. তাদের এক্সপিরিয়েন্স অনেক হাই, এবং তাদের যেটা ল্যাকিংসটা হচ্ছে তাদের ইচ্ছা শক্তি অনেক কম, উইল পাওয়ার, অনেকটা বছর ধরে তারা থাকে, উইল পাওয়ারটা খুবই কম। এবার একটা কোম্পানিতে দেখালে 80% এমপ্লয়িজ লাইক দিস, উই গ্রুপের মধ্যেই। সো 80% যে সেগমেন্টটা এই মিড লেভেলের, তাদের মধ্যে করে কি পারফর্মার আছে ধরেন যে 20%, বাকি 80% তো নন পারফর্মার তারা সাস্টেইন করার জন্য চাকরি করছে, তাদের এত ড্রাইভটা দরকার লাগে না, বাট 20% ড্রাইভ দিচ্ছে। ওখানে দুটা পার্ট হচ্ছে, যারা 80% থেকে যাচ্ছে তারা কিন্তু ওই যে একটা প্যারালাল যে ম্যানেজমেন্ট যেটা তৈরি হয়ে যাচ্ছে সেইখানে সব ইনফরমেশন প্রোভাইড করছে। নন পারফর্মাররা এই ইনফরমেশনগুলো প্রোভাইড করছে, এইটা হলে ওইটা হচ্ছে, এটা হওয়া উচিত ছিল, সেটা হওয়া উচিত ছিল, কিন্তু তার রেজাল্টটা ওনারা সেইখানে তাকে প্রথম ইভ্যালুয়েশন করা উচিত যে আসলে সে যে বলছে তার পারফরমেন্স কী, এবং সে সবসময় যেটা সবসময় হাইলাইট করতে থাকে যে প্রবলেম সবসময় উপরে দিয়ে তুলে ধরবে। তার যে পারফরমেন্স যে হচ্ছে না সেটা হচ্ছে তার ম্যানেজমেন্ট প্রবলেম, কোম্পানি প্রবলেম, ফ্যাক্টরি প্রবলেম, প্রোডাক্ট প্রবলেম, পিপল প্রবলেম, প্রসেস প্রবলেম, সব প্রবলেম তার সামনে আছে, সে পারছে না। সি ইজ লুকিং ফর প্রবলেমস অনলি। এক্স্যাক্টলি। আমি আপনাকে যদি আকবর ভাই একটা মজার জিনিস দেখাই, যে আপনি যদি আপনার হাতটা একটু সামনে দিবেন, নিলাম, হ্যাঁ, তো এটা আপনি যদি এই আপনার হাতের দিকে তাকান, আপনি কি দেখতে পাচ্ছেন? কতগুলো হাতের রেখা, রাইট। এখন আপনি যদি আমার দিকে এটাকে বাদ দিয়ে এই হাতে থাকা অবস্থায় আমার দিকে যদি তাকান, তাহলে কি দেখতে পাচ্ছেন? তোমাকে, রাইট। প্রবলেম কিন্তু সামনে, হ্যাঁ, বাট আপনি দেখছেন আমাকে, তার মানে আপনি কি দেখতে চান, ফোকাসটা কোথায়, তার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কি চাচ্ছেন। এই ম্যানেজমেন্টটা যারা মিড লেভেলে যা নন পারফর্মার, তারা সবসময় দেখতে চায় প্রবলেমটাকে হাইলাইট করে সে বাঁচতে চায়। তো আনফর্চুনেটলি এই যে ম্যানেজমেন্ট, তারা মনে করছে আমার তো কোম্পানির অবস্থা খুবই খারাপ, সেই প্রবলেমটাকে তারা অ্যাড্রেস করতে যায়, তখন উল্টাপাল্টা হওয়া শুরু হয়ে যায়, ম্যান পাওয়ার রিপ্লেসমেন্ট হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, এরকম একটা ফেলিওর কেসেতে আগাইতে থাকে। যারা সাকসেসফুল কোম্পানি তারা কিন্তু ম্যান পাওয়ার রিটেইন করে, ইয়েস। আর যারা হচ্ছে আনসাকসেসফুল কোম্পানি, তাদের কাজ হচ্ছে শুধু চেঞ্জ করো, এবং ভালো ছেলে চলেও যায়। সো এই যেরকম একটা যে পরিবেশ যখন তৈরি হবে, তখন এটা ইম্প্যাক্টের নিচ পর্যন্ত চলে আসে। তারা দেখছে যে সেখানে একটা পারফর্মার নন পারফর্মার আছে, ওইখানে দুটা ভাগ হয়ে যায়। যারা পারফর্মার তারা এত কিছু বোঝে না, তারা আস্তে করে অন্য কোম্পানিতে চলে যায়, আর খারাপ যারা তারাই থেকে যায়। টোটাল কোম্পানি এইভাবে প্রত্যেকটা লেয়ারে দুইটা ভাগে ভাগ হয়ে আলটিমেটলি সব ভালোগুলো অন্য কোম্পানির দিকে আসলে টাকার জন্য যায় তা না, তারা হয়তো এই লোডটা, মানসিক চাপটা নিতে পারে না, অত কালচারটাকে তারা নিতে পারছে না। সো জব কালচারটাকে ইনশিওর করা যেমন প্রত্যেকটা লেভেলের উচিত, তো সেই জায়গাটা যখন মিস হয়ে যায় তখন কোম্পানি ফেলের দিকে এগিয়ে যায়। তো আমার মনে হয় যে এই চারটে স্টেপে বিভিন্ন লেয়ারে আমরা যে ডিসকাশন যেগুলো করলাম, যে চারটা লেয়ারের ফেলিওর কেন কোম্পানি হয়, ম্যানেজমেন্ট কেন ফেল করে, সেটা আমরা তুলে ধরলাম। তো আকবর ভাই, এটা সম্বন্ধে আপনার তো হিউজ এক্সপিরিয়েন্স ফ্রম বটম লাইন টু টপ লেভেলে। না, আজকে আমি তোমার কাছে বেশি শুনবো, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি, আমি যেটা বলি, বা আমি সবসময়, আমি কিন্তু যখন কনসালটেন্সি করি বা ট্রেনিং করি, যখন ম্যানেজমেন্টের সাথে বসি, তখন ম্যানেজমেন্টের আমি একটাই মেসেজ দেই, ইউ মাস্ট রিলাই ইয়োর নেক্সট পার্সন অ্যান্ড দ্যাট ইজ ইয়োর সিইও, নেক্সট সিইও। মনে করো তুমি যে একটা কোম্পানিতে কাজ করছো, আর বা যেই কেউ কাজ করুক, একটা কথা হচ্ছে যে ম্যানেজমেন্ট শুড রিলাই অন ইউ, দ্য সিইও, বিকজ তাকে তো আপনি সাইফোনিং করে তারপরে এনেছেন, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট অ্যান্ড হি নোজ হাউ টু রান দ্য কোম্পানি। তার উপর রিলাই করুন, নেক্সট চ্যানেলের প্রয়োজন নেই। ইফ ইউ ওয়ান্ট টু আস্ক দ্য সিইও, বিকজ আপনার ডেটা পাচ্ছেন। আপনি নন পারফর্মার দিয়ে একটা চ্যানেল করে যেটা করছেন, সেটা তো একটা কমপ্লেক্স সিচুয়েশন করছেন, অ্যান্ড ইট উইল ক্রিয়েট এ হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ এ কোম্পানি। আমি যেহেতু সিইও ছিলাম, অ্যাজ আই রান দ্য কোম্পানি উইচ ইজ $1 billion কোম্পানি, এবং আমার তো এক্সপোর্ট অ্যান্ড ইউ নো দ্যাট আই ওয়াজ ইন মোবাইল কিন্তু আমার হিউজ টাক। আমি একটাই কথা বলেছি, চ্যানেল ইজ ওয়ান, মি আর মাই নেক্সট পার্সন। জানতে হয়, আমি সাফাতের কাছে জিজ্ঞেস করব,
because I have all the data in front of me. আমি নন পারফরমেন্স দিয়ে আলাদা চ্যালেঞ্জ করে আমি কি গোয়েন্দা করতে চেষ্টা করছি সাফাতের এগেনস্টে? আমি তো গোয়েন্দাগিরি করতে আসি, আমি অর্গানাইজেশন চালাতে এসেছি। অ্যান্ড দিস ইজ হোয়াট আই বিলিভ অ্যান্ড দিস ইজ মাই মেসেজ অ্যাজ হি আস্কড মি, যে আপনি ইউ মাস্ট রিলাই অন ইউর পিপল। চ্যানেলের দরকার নেই, কারণ সেই চ্যানেলটাকে, যে কথাটা তুমি স্ট্রেট বলে দিলা, নন পারফর্মারাই কিন্তু চ্যানেলটাতে আছে, এবং তারা কিন্তু যেটা তোমার খুব মজার একটা জিনিস দেখালা, যে এখানে প্রবলেম আছে, প্রবলেম না দেখা সামনে যে আছে তাকে দেখছে। দ্যাট নট দ্য ওয়ে দ্য ম্যানেজমেন্ট শুড মুভ ফরওয়ার্ড। এবং সেটা আমি আমার লাইফে আমি যেটা করেছি আমি সেটাই করেছি। আই রিলাই অন মাই পিপল অ্যান্ড দে ওয়ার্ক ফর মি অ্যান্ড উই আর হ্যাপি অ্যান্ড উই আর অ্যাচিভ আওয়ার গোল। ট্রিমেন্ডাসলি উই অ্যাচিভ করেছি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট আই সেড? অ্যাবসলিউটলি রাইট। আমরা আসলে বিভিন্ন ম্যানেজমেন্ট স্টাইলটাকে যেটা হওয়া উচিত ছিল সেটা আমরা কথা বলেছি, এবং এটা ডেভিয়েশন হলে কোম্পানি ম্যানেজমেন্ট কীভাবে ফেল হয় সেটা এখন কি তাহলে আমরা একটা আলোচনা করতে পারি, এই ফেলিউর থেকে বেরিয়ে আসার উপায় কি? ফ্যান্টাস্টিক। আমার মনে হয় দিস শুড বি দ্য আওয়ার পয়েন্ট অফ ডিসকাশন রাইট নাও। প্লিজ, যে আমরা এই চারটা পার্সপেক্টিভ যদি আমরা দেখি, যে ওনার্স ম্যানেজমেন্ট অ্যান্ড টপ লেভেল ম্যানেজমেন্ট, এই দুটাকে যদি একটা টিম হয়, ওকে গুড, ওয়ান টিম ওয়ান ড্রিম, যেটা আমরা সবসময় বলে আসি, সবাই আমরা বলি, সেই জায়গাটাকে একসাথে করে ফেলা। ওনার সাথে থাকবেন অবশ্যই, যেহেতু প্রাইভেট কোম্পানি যদি হয় ওনারা সবসময় থাকতে চান, তো সেখানে কোনো ডিবেট নাই থাকাতে, বা সেটাকে কিভাবে কনভার্ট করা হচ্ছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যে সেখানে ওনারা যদি থাকেন, যে ঠিক আছে আমরা আগে ঠিক করলাম আমরা আজকে কোথায় আছি, কোথায় যাব, এই জায়গাটা ওনারা থাকেন। বাট এর পরের যেটা সিচুয়েশনে মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে আসলে ওনারা অনেক ব্যস্ত থাকেন, এবং গ্যাপটা ওইখান থেকে যে তৈরি হয়ে যায়, যে সবাই মিলে যদি একটা প্ল্যান সেট করা যায়, যে প্ল্যান সেট ওনাদের সামনে প্রেজেন্ট করা যায়, দিস শুড বি দ্য আওয়ার প্ল্যান, এবং এটা ক্রিটিক্যালি রিভিউ করা যায়, যা যা প্রবলেম ওইখানেই শেষ করে ফেলান সবাই। ওনার এবং টপ ম্যান যদি একটা লেভেলে থাকে, একটা লেয়ারে থাকে, কমিউনিকেশন শুরু হয়ে যাবে নেক্সট লেভেল। তো টপ লেভেলে যেটা কাজগুলো হবে এই সময়, সেটা হচ্ছে যে তার গোলটাকে ফিক্স করা, ওনারের ভিশনটাকে নিয়ে এসে গোলটাকে ফিক্স করা। আমি যদি ওয়েটেজ দিই এটা 10%, এবং এটাকে আমরা যখন প্ল্যানিং স্টেজে নিয়ে আসব, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যালোকেট করা, সে তার কি রোল, কোন এইচআরে কি রোল হবে, দেন হচ্ছে যে ফাইন্যান্সে কি রোল হবে, সাপ্লাই চেনে কি রোল হবে, সেলসের কি হবে, প্রোডাকশানে কি হবে, এই সবগুলোকে একটা সুতা যদি গেঁথে ফেলা যায়, তাদের সবগুলো প্ল্যান, সেখানে কোনো ইনভেস্টমেন্ট লাগবে কি লাগবে না, ট্রেনিং লাগবে কি লাগবে না, সব কিছু ওইখানে আইডেন্টিফাই যদি করে ফেলানো যায়, যেটা ওনার যদি সাথে থেকে যদি এটাকে রিভিউ করেন, এগ্রি করেন, এটাই হচ্ছে যে মোস্ট বেস্ট ওয়ে টু রান ডাউন। এটাকেও আমি দিব 30% ওয়েটেজ, আর বাকি থাকে 60%। 60% টপ লেভেলে প্রথম কাজ হচ্ছে কমিউনিকেশন। এতগুলো প্ল্যান হলো, সব কিছু হলো, দেন হচ্ছে এই প্ল্যানটাকে নিয়ে এসে মিড লেভেল এবং বটম লেভেল পর্যন্ত নিজে থেকে যদি ইনশিওর করা যায়, যে এই জায়গাটা আমি দেখছি প্রচুর মিস করি আমরা। আমাদের অন্যান্য যারা ভালো সাকসেসফুল কোম্পানি তারাই কাজগুলো করে, আর যারা সাকসেসফুল কোম্পানি বা ফেল করে তারা এই জায়গাটায় লিমিট করে ফেলে নিজেদেরকে। একটা বটম লাইন পর্যন্ত নিজের কমিউনিকেশনগুলো পৌঁছায় দেওয়া, এবং কোম্পানি অনেক সময় বিশ্বাসও করে না যে 3 পর্যন্ত যেতে হবে কেন, নেক্সট লেভেল বললেই হয়। বাট এত কম্পিটিশন চলে আসছে, কারণ কয়েকটা ভায়া মিডিয়াতে গেলে যতখানি ইনফরমেশনস পৌঁছাবে, যে কারেক্টলি পৌঁছাবে, বা ডাইরেক্ট এসে যদি করে ফেলানো যায় অনেক বেটার। তো ম্যানেজমেন্ট থাকবে, মিড লেভেলের সাথে থাকলো, থেকে নিয়ে এসে প্রথম কমিউনিকেশনসটা ইট হ্যাজ টু বি ফ্রম দ্য টপ লেভেল, হোয়াট দে ওয়ান্ট এবং কীভাবে যাবে, এবং তোর বটম লেভেল মনে করবে যে সব লেভেল আমাদের সাথে আছে। এরপরে ম্যানেজমেন্ট মিড লেভেল যারা করবে তাদের কাজ হচ্ছে সেই প্ল্যানটাকে এক্সিকিউশনে নেমে যাওয়া, সেটাকে জোন ওয়াইজ, যেটা আগে বলেছি, জোন ওয়াইজ, রিজন ওয়াইজ, এরিয়া ওয়াইজ, একটা টেরিটরি ওয়াইজ ভাগ করে ফেলানো, এবং মেন্টাল টার্গেট সেট করে ফেলানো। 100 যদি থাকে, ঠিক আছে আমি 120 নিয়ে তাকে টিমটাকে রাজি করাই, সেই 120টাকে যদি করতে, 150 যদি আমি করতে হয়, তাহলে আমি আসলে কী কী পয়েন্টগুলো কনসিডার করতে, কোথার থেকে ভলিউমগুলো আসবে, কোথার থেকে আমি ডেভেলপ করতে পারবো, কোন মার্কেট অপরচুনিটিসগুলো আছে। আমি যদি 100 যদি বলি, আমরা যখন রিয়েল এস্টেট টার্গেট যখন আমরা বলি একটা সার্টেন একটা গ্রোথ ধরে নিই,
বাট আমি 150 বলছি আনরিয়েলিস্টিক নিয়ে কাজ করতে হবে, দিস এ মেন্টাল টার্গেট। সেই মেন্টাল টার্গেটে ফুলফিল করতে গেলে তখন দেখা যাচ্ছে 150 হবে না, 120 হয়ে গেল, আমি তো 100 থেকে বেশি হলাম। তাহলে 150 করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে পুরা ডিটেল প্ল্যান করতে হবে এবং সেই অনুযায়ী প্রোডাক্ট মিক্স থেকে শুরু করে সব এটা মান্থলি উইকলি এটাতে নিয়ে আসা। যারা করছে তারাই শাইন করছে, তারাই সাকসেসফুল হচ্ছে, সো তারাই এগিয়ে যাচ্ছে। আর সেটা অনুযায়ী নিচ লেভেলে যারা আছে ফ্রন্টলাইনার, তো ফ্রন্টলাইনারদেরকে তাদেরকে টোটাল টার্গেটটাকে সারা বছর সারা মাসেটা বছর তার উপরে লেভেলটা থাকলেও এদের কাছে সারা মাস যে ডিটেল প্ল্যান থাকে সেটা যদি তারা কাজ করতে পারে, তারা ডিলার ম্যানেজ করবে, স্টক ম্যানেজ করবে, প্রোডাক্ট মিক্সগুলো করবে, আউটলেট ম্যানেজ করবে, আউটলেটের অ্যাম্বাসেডার তৈরি করবে। একটা রুটে সবাই তার হতে পারে না, ওইখান থেকে একটা টপ 10 টপ 20 যারা আছে তাদেরকে তারা অ্যাম্বাসেডার তৈরি করে ফেলবে। রুট ওয়াইজ ইনফরমেশনসগুলো যদি টপ লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে, অ্যানালাইসিস করা, সেই সব প্রসেসগুলো যদি তৈরি করা যায় একটা কোম্পানিতে, ডেফিনেটলি এটা একটা সাকসেসফুল কোম্পানি হিসাবে দেখা দিবে। কোম্পানি কোনোভাবে ফেল করবে না। ওয়ান টিম, তাহলে চেয়ারম্যান থেকে শুরু করে ওনার থেকে শুরু করে নিচ পর্যন্ত এক লাইনে চলবে, ওয়ান ভিশন, ওয়ান গোল, ওয়ান অবজেক্টিভস অ্যান্ড হচ্ছে যে ওয়ান এক্সিকিউশনস, ওয়ান অ্যাচিভমেন্ট। সো এটা একটা, আর প্রত্যেকটা লেভেলে রিকগনিশনের একটা সিস্টেম চালু করতে হবে। অ্যাবসলিউটলি। যেটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেকগুলো থাকে রিকগনিশন, প্রতিটা ফর্মালি তৈরি করা থাকে। যেটা লোকাল কোম্পানিতে রিকগনিশনসটাকে ধরে নেওয়া হয়, যে রিকগনিশনসটাকে অনেক সস্তা হিসেবে দেখা হয়, যে ওকে তো টাকাই দেওয়া হয় যে তাকে 100% অ্যাচিভ করার জন্য, আবার রিকগনিশন কেন? হ্যাঁ, বাট 100% তো গত বছরটা না, রাইট? এটা তো একটা বড় একটা তার এক্সপানশনস করার জন্য, তার বড় করার জন্য, বিজনেসটা ভলিউম বাড়ানোর জন্য ছোট একটা রিকগনিশন অনেক হেল্প করে। যারা করছে তারা অনেক গেইন করছে, আর যারা করছে না তারা ফেল করছে। আসলে সফায়েত, একটা কথা কি, তুমি তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছো, আমিও করেছি। একটা মানুষের হোয়াট ইজ এ রিকগনিশন, তার মরালটাকে হাই করে দেওয়া এবং সেই যে কর্মকাণ্ডটা করলো এটাকে স্বীকৃতি দেওয়া। তার এতে ফলাফলটা কি হচ্ছে, আমার ছেলে কিন্তু আরও বেশি ইনথুসিয়াস্টিক হচ্ছে টু অ্যাচিভ অ্যানাদার রিকগনিশন ইন হিজ লাইফ। তখনই কিন্তু হি বিকাম মোর পারফর্মার, হি বিকাম মোর ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ইন হিজ ক্যারিয়ার। কিন্তু এই যে আমাদের বাংলাদেশি কোম্পানিগুলোতে একটু তুমি বলেই ফেললে ঠাস করে, যেহেতু বেতনই দিয়ে যাওয়া রিকগনিশন দেবো কি, তাহলে ছেলেটা ওকে উজ্জীবিত হবে না স্থমিত হয়ে যাবে, সে তো স্থিমিত হয়ে যাবে। এবং আমরা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, তুমি বিএটিতে করেছো, তুমি হেডেলবার্গে করেছো, নেস্টেতে করেছো, একটা কিছু করলেই কিন্তু একটা রিকগনিশন হতো। আমি দেখেছি, ছোট করে বলি, একটা ভালো কিছু করলে আমার কান্ট্রি চিফ আমাকে বলতো লেটস গো ফর ডিনার, এক্স্যাক্টলি, লেটস গো ফর ডিনার। আমার বস কিন্তু ডিনার নিয়ে চলে যেত বা একটা গিফট দিত। এখন দেখো ব্যাংক ট্যাঙ্কগুলোতে আমি দেখছি ওরা কিন্তু একটা রিকগনিশন, একটা ক্রেজ দিচ্ছে, সার্টিফিকেট। এতে হচ্ছে মরালটাকে আপলিফ্ট করে দেওয়া। কিন্তু এটা কিন্তু একটা দুইটা ব্যাংকিংয়ে খুব ভালো হচ্ছে, কিন্তু কোম্পানিগুলোতে হচ্ছে না। আমার রাইট অর রং? আকবর ভাই, এইটা একটা সূত্র ধরে মজার একটা সিচুয়েশন। তো এটা যখন ইন্ট্রোডিউস করা হয় মোস্ট অফ দ্য কোম্পানিতে, যেটা একটা আমরা অবজার্ভ করেছি, রিকগনিশন এখন ফেসবুকের যুগ, সে ফেসবুকে দিয়ে দিবে, ফেসবুকে দিলে তার রিকগনিশন কারা পাচ্ছে, সবচেয়ে ভালোগুলা পাচ্ছে, অন্য কোম্পানি সেখান থেকে নিয়ে নিবে। এই যে জুজুর ভয়, এই জুজুর ভয়ে সেকে রিকগনিশন দেওয়া হচ্ছে না। কিন্তু শোনো, আমি তোকে একটা কথা বলি, আমরা কি যারা মাল্টিন্যাশনাল কাজ করেছি, আমরা কি হুড় করে বেরিয়ে চলে গেছি? কখনোই না, আমরা যাই নাই। আমি তোকে ছোট্ট একটা গল্প বলি, আমি কোনো এক সময় করে ভালো কাজ করেছিলাম। সো মাই বস কল মি অ্যান্ড সেজ ইউ ডিড এ ফ্যান্টাস্টিক জব। তো তোমার একটা ট্রেনিং ছিল ইংল্যান্ডে, সেটা হওয়ার কথা ছিল অক্টোবরে, কিন্তু সেম ট্রেনিংটা আমি আগায় নিয়ে আসছি তোমার জন্য, অন্য গ্রুপের সাথে, অন্য দেশের সাথে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। সো এটা মে মাসে, আমি তোমাকে বলছি জুন মাসে তুমি তৈরি হও, তোমার ট্রেনিং আছে। সাফাত, তুমি অবাক হবা, আমার বস, আল্লাহ উনিকে বেশ নসিব করুন, মিস্টার এ আর চৌধুরী, অফিসে সব কিছু দিয়ে দিয়েছে, টাকা পয়সা, টিকিট। যাবার সময় উনি বললেন যে আসো। আমি গেলাম, তো উনি বললে দেখি টিকিট দেখো, সব দেখালাম। উনি আমাকে
উনি ড্রয়ার থেকে একটা খাম বের করে দিল। তাই বলে স্যার হোয়াট ইজ দিস, বাট কিপ ইট উইথ ইউ। তা এখন আমি ভাবতেছি এর ভিতরে নিশ্চয়ই টাকা, অ্যান্ড আই এম ভেরি নিউ চ্যাপ, একটু ইতস্ত করছি, টাকা আবার নেই। স্যার কোম্পানিতে সব দিয়েছে, আই গেভ ইউ দিস, keep it with you, you'll need it to buy something for your family. আমার বস হি ওয়াজ এ ব্রিটিশ, বাট যদিও বাঙালি হি ওয়াজ এ ব্রিটিশ। তো বাসায় যেয়ে দেখি কত জানো, 800 পাউন্ড। ইন 1986-এ 800 পাউন্ডস উনি আমাকে দিলেন, বিগ অ্যামাউন্ট। তাহলে তুমি চিন্তা করে দেখো যে আমি বেস্ট পারফর্মার হব না কেন? আমাদের বাংলাদেশ কোম্পানিগুলোর ব্যাপারে তুমি বলো। আমাদের যেটা হচ্ছে রিকগনিশন, একটু আগে যেটা বললাম যে এই রিকগনিশন দেওয়ারকে সামহাও আমাদের লোকাল কোম্পানি আমরা শাই ফিল করি। সেটাকে মনে হয় যে দুইটা ব্যাপারে খুবই শাই থাকে, একটা রিকগনিশন, এমপ্লয়ি রিকগনিশন, আর একটা হচ্ছে যে এমপ্লয়ি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। দুটাতেই মনে করা হয় যে ওয়েস্টেজ অফ মানি অর পিপল, আই উইল মিস দ্য পিপল, এই একটা ভয় থাকে। ভালো ছেলেগুলা চলে যাবে, খারাপগুলো থেকে যাবে, সেই রিকগনিশন আসতে চায় না ডিজিটাল যুগে। আর ট্রেনিং হচ্ছে যে সেই সেম রিজনে ট্রেনিংগুলো খুব একটা এক্সপ্লোর করা হয় না। ইন্টারনাল ট্রেনিং চেষ্টা করলেও সেটা কতখানি হয় আমরা সবাই জানি। এক্সটার্নাল ট্রেনিং আপনি যেরকম দেন, আপনাদের মতো যারা আছেন, হ্যাঁ, তারা যারা সাকসেসফুলি আমাদের ট্রেনিং দিচ্ছে তার আমি এটা রেজাল্ট পেয়েছি। আমি যখন নিউরোলেকে ছিলাম, তো তখন একটা টিম আমি খুব স্ট্রাগল করছিলাম একটা টিম নিয়ে। তখন হচ্ছে যে চ্যালেঞ্জিং একটা টিম নিয়ে আমি কাজ করছিলাম, কীভাবে সেলসটা ডবল করা যায়, নিজে যতখানি পারছিলাম করছিলাম। তখন আমি আপনার কাছে শরণাপন্ন হই, যে আপনার নিশ্চয়ই মনে আছে যে এটা হচ্ছে যে 2017 সালে। তো তখন আমি আকবর ভাই, এটা কীভাবে চেঞ্জ করা যায়। আপনি তখন একটা টোটাল টিমটাকে নিয়ে এসে, আমার মনে হয় 3 দিনে একটা ট্রেনিং ছিল। 3 দিনের ট্রেনিংয়ে মেন্টাল টার্গেট বুস্ট আপ করার যে একটা, আপনি যে ওদেরকে যে কাজগুলো করিয়েছে, হ্যান্ডস অন কাজ, সে একটা ওদেরকে বলেছিলেন যে এই সেসব করতে হবে, বাট এরপর ওরা রিয়েল লাইফে কী করে সেটাকে ওদেরকে দিয়ে করিয়েছিলেন। আলটিমেটলি 3 দিন পর ওদের পুরাটুকু আমি চেঞ্জ পেয়েছিলাম, মেন্টালি তারা চেঞ্জ পেয়েছিলাম, মেন্টালি অনেক এগ্রেসিভ আমি তাকে দেখেছিলাম। এবং তারা রেজাল্ট আমাদের সেই সময় আমার কাছে মনে আছে যে 40% উপরে আমার সেই সময় চলে আসছিলো, এক পরের মাসে বা 2 মাসের মধ্যে 40% একটা গ্রোথ চলে আসছিল, হ্যাঁ, যেটা একটা জায়গায় থেকে গিয়েছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম একটা ট্রেনিং লাইজ দরকার, যেটা লোকাল আমরা যেটা কোম্পানি, আমরা ট্রেনিংগুলোকে অনেক হালকাভাবে হয়তো বা দেখি, পিপল ডেভেলপমেন্ট হিসেবে দেখি না। মাল্টিন্যাশনাল কোম্পানি ট্রেনিংটাকেই মেজর চেঞ্জিং পয়েন্টগুলো ধরে নেয়। সেলস অটোমেটিক আসবে যদি পিপল ডেভেলপমেন্ট করা যায়। সো আই উইড সাজেস্ট যে যারা যেসব কোম্পানি স্ট্রাগল করছে, they should invest more money on people, training and development. তুমি জানো যে আমরা যারা মাল্টিন্যাশনাল কাজ করেছি, বছরের প্রথম দিকে কিন্তু জানতাম কোন কোন মাসে কবে আমাদের ট্রেনিং কোথায় দেশের বাইরে। অক্টোবর মাসে কিন্তু এটা চলে আসতো, যেন ফিলিপসে আমি অক্টোবর মাসে পেয়ে যেতাম। আসলে আমি একটা যে কথাটা আমি প্রায় আমার ভিডিওতে বলি, যদি নাই শিখাবে তো সে শিখবে কোথায়, আর যদি নাই শিখবে সে করবে কোথায়। আমাদের দেশে মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু অল্প লোক দিয়ে কিন্তু কাজ করে, অ্যান্ড দে ভেরি সাকসেসফুল। আর আমাদের যে কনগ্লোমারেট যারা আছে প্রাইভেট কোম্পানি, তারা কিন্তু অফুরন্ত মানুষ দিয়ে কাজ করে, কিন্তু দে আর নট সাকসেসফুল। কারণটা কি? শিখাতে চায় না এবং ধরেই নেয় ট্রেনিং ইজ এ ওয়েস্ট, এবং এটা বেহুদা টাকাগুলি খরচ করে। কিন্তু এটা একটা কথা আছে সাফাত, আমি জানি না, আই থিঙ্ক ইউ উইল এগ্রি উইথ ইট। হু ইজ এ ট্রেনার? ভেরি ইম্পর্টেন্ট। হু ইজ এ ট্রেনার? ট্রেনারের প্রথম কথা হচ্ছে তার এক্সপিরিয়েন্স ইজ এ মাস্ট, তার নলেজ ইজ এ মাস্ট। এবং আমরা একটা কথা বলি, KSA, কে ইজ এ নলেজ, অ্যাজ ইজ এ স্কিল, NA ইজ এ অ্যাটিটিউড। সো এই যে নলেজের সাথে স্কিল থাকতে হবে, আর সেই স্কিলটা আসবে কোত্থেকে? ইফ দ্য ট্রেনার কর্মজীবনে তার সেই স্কিলটা অর্জন করেছে কিনা, তাহলে সে রিলেট করতে পারবে উইথ থিওরিজ অ্যান্ড প্র্যাকটিস। ডু ইউ এগ্রি উইথ মি? কারণ তোমাকে যদি আমি আজকে দাঁড় করিয়ে দেই যে কোনো আমার ট্রেনিং সেশনে, সাফা তুমি সেলস নিয়ে একটা কথা বলো, তো আমি জানি তুমি 3 ঘন্টার টাইম না তোমার আমার নিচে নামাতে হবে। আরে আসো, বোধ করছো, কারণ বিকজ ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। তোমার চোখের সামনে সব জিনিস ভাসবে। এবং এই যে
আমাদের দেশে যেটা হয়েছে, এখন বললে অনেক এইচআর ম্যানেজার আমাদের নাকুশ হতে পারে, যে আপনারা ট্রেনিং করানোর জন্য ট্রেনিং করান, সংখ্যাটা বাড়ান, আমরা ট্রেনিং করেছি, কিন্তু মালিক তো আলটিমেট আউটপুট দেখতে চায়। মালিক তো একটা চেঞ্জ চায়, বিকজ হি ইনভেস্টেড ইন দ্য মানি। কিন্তু আপনি যারে তারে নিয়ে আসতেন, কম পয়সায় নিয়ে আসতেন। সেদিন একজন এইচআর ম্যানেজার আমাকে বলছে যে স্যার কি বলবো, একজন লোক এসে বলছে একটু লাঞ্চ খাওয়াই দিয়ে আমি পড়ায় যাই। এখন সেই ছেলেটা কী দিবি? আপনি নিয়েছেন না? নেই তো নাই, কিন্তু আপনাকে বললাম। সো আজকে তোমার কাছ থেকে আমি একটু শুনতে চাই যে, বিকজ ইউ হ্যাভ এ ওয়াইড এক্সপিরিয়েন্স অফ 27 ইয়ার্স, নিজে কাজ করেছো, কাজ করিয়েছো, ট্রেনিংয়ের গুরুত্বটা কি তোমার কাছ থেকে আমি শুনতে চাই। ট্রেনিং দুইভাবে হতে পারে, একটা হচ্ছে যে অন দ্য জব, একটা হচ্ছে অফ দ্য জব। তো আমরা যখন, আমার কাছে প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে অফ দ্য জব, যেখানে ট্রেনার নিজে ইনভলভ থাকেন এবং সেখান থেকে বসে সে টপিকস নিয়ে, মেবি ওই বিজনেসের ট্রেনার এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, রাইট, বাট উনি টোটাল ফিলোসফিটা জানে, ওদের কীভাবে পিপল ম্যানেজমেন্ট উনি জানে, পিপল ডেভেলপমেন্ট ওনাকে ওই অ্যাসাইনমেন্টই দেওয়া হয়েছে, বিজনেস চালানোর জন্য তো দেওয়া হয় নাই। তো ভালো যদি যেটা ট্রেনার হচ্ছে ওটাকে মোরাল বুস্ট আপ করাবে। তারপর হচ্ছে যে এরপরে নেক্সট হচ্ছে যে অন দ্য জবের জন্য তারা রেডি করে দিবে, ওয়ার্কশপ করাতে পারেন, ওয়ার্কশপ করে সেটাকে ট্রান্সফরমেশন করা, তার বিজনেসের সাথে কীভাবে রিলেট হবে, সে যেই আগামীকাল থেকে কী শুরু করবে, যেগুলাকে স্কোর কার্ড দিয়ে বা কেপিআই দিয়ে ফিক্স করে হয়তো কনভার্সনস করা যেতে পারে, সেটাকে নেক্সট লেভেলটাকে টেনে নিয়ে যাওয়া। টোটাল প্রসেসের মধ্যে একটা ট্রেনার যদি ইনভলভ থাকেন, উনিও কিন্তু রেজাল্টটা দেখতে পারেন। বাট আমরা অনেক সময় করি কি, একটা ট্রেনিং দিয়ে ছেড়ে দিলাম, পরের দিন রেজাল্ট চাওয়া শুরু করে দিচ্ছি, ওইখানের মধ্যে তার 80%ই শুনেছে অথবা কাজে লাগাতে পারা নেই, 20% তারা হয়তো কিছুটা ইমপ্লিমেন্ট করেছে। বাট টোটাল মনে হচ্ছে যে ট্রেনারকে আসলে ট্রেনার ফল না, এখানে হচ্ছে আমরা তাদের সুযোগগুলো দিচ্ছে না, নিষ্পত্তি নিয়ে আসা, টাঙ্কি প্রজেক্ট দেওয়া উচিত। তাহলে হবে কি যে রেজাল্টগুলোকে পাওয়া যাবে, ট্রেনারকে ইভ্যালুয়েশন করা যাবে। সো একটা ভালো ট্রেনার ক্যান চেঞ্জ দ্য কোম্পানি, বিকজ ওনার দায়িত্ব শুধু পিপল ডেভেলপমেন্ট করা, বাট সিও কিন্তু এত সময় থাকে না, সে বিজনেস ডেভেলপমেন্টে সে ব্যস্ত। একজন মিড লেভেলে সে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত। তো আমার মনে হয় যে ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এনি লোকাল কোম্পানি। এই জায়গাটা খুবই মিসিং। সো মিসিং অপরচুনিটিস, এটা আমার কাছে মনে হয় পিপল ডেভেলপমেন্টের জন্যে। তো প্রথমেই আমরা যেটা বলি যে পিপল ডেভেলপমেন্ট করলে একটা মোটিভেটেড সেলস টিম, মোটিভেটেড টিম থাকলে টোটাল কোম্পানিটা যে মোটিভেটেড থাকে, রেজাল্ট অটোমেটিক্যালি আসবে, বিকজ দে আর নলেজ বেসড। নাম্বার 1 প্রসেস ডেভেলপমেন্ট করতে হবে। প্রসেস জানি সাস্টেনেবিলিটির কারণে প্রসেসগুলোকে এখন সবাই আমরা নিজেরা সবাই চেষ্টা করি, ইফ রিকোয়ার্ড থার্ড পার্টি নিয়ে এসে প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। যে ঠিক আছে সবার যে নলেজ থাকবে প্রসেস ডেভেলপমেন্ট তাও না, কিন্তু আমরা সবাই অনেক কথা বলি, লিখতে দিলে কিন্তু আমরা পারি না। তো এই যে লেখাটা কিন্তু প্রসেস একটা, তো সেই স্ট্রাকচার্ড ওয়েতে ফেলানো, সেই জায়গাটা সাংঘাতিক রকম মিসিং একটা অপরচুনিটিস আমার মনে হয়। তো সেই জায়গাটা ডেভেলপমেন্ট করা উচিত। থার্ড পার্ট যেটা হচ্ছে কাস্টমার ডিলাইট, যেটা হচ্ছে কনজিউমার ডেভেলপমেন্ট, তারা এক্সিস্টিং টিম ফ্যান্টাস্টিক, তারা জানে কি করতে হবে, কি কাজ কে কোথায় কীভাবে করবে, সব তারা জানে, সেটাকেই অনেক বেশি আরও অর্গানাইজ করলেই রেজাল্ট চলে আসবে। আলটিমেটলি বটম লাইন হচ্ছে টপ লাইনে চলে যেতে হবে, যেটা এইগুলো 3টা ফলো করলেই সেলস অ্যান্ড রেভিনিউ অটোমেটিকলি আপনার ফল ধরা শুরু হয়ে যাবে। ফ্যান্টাস্টিক্যালি তুমি একেবারে ক্যাটাগরিক্যালি তুমি একটার পর একটা ধরিয়ে দিলে অ্যান্ড বলে দিলে যে আমাদের কোম্পানিটাকে যদি আজকে যদি সামনের দিকে আগায় নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের এইগুলো যে দুর্বল দিকগুলো কিন্তু সবলে নিতে হবে। দ্যাট উইকনেস শুড বি ট্রান্সফার টু এ স্ট্রেংথ, এবং সেটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের কোম্পানিগুলো আশাতীত ফলাফল নিয়ে বহু বছর টিকে থাকবে না। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং সাচ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, your 27 years of experience in the multinational company as well as in conglomerate, এবং খুব বড় বড় জায়গায় কাজ করে কোম্পানির নেতৃত্ব দিয়েছো, সৃষ্টি করেছো। এবং তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তুমি যে প্রান্তেই যাও সেই প্রান্তে সৃষ্টি করে যাও দেশ এবং জাতিকে। থ্যাংক ইউ ভেরি মাচ শাবাদ, থ্যাংকস ওয়ান্স অ্যাগেন ফর বিং উইথ আস। ধন্যবাদ আকবর ভাই। আমি আমার নিজের সাফায়েতের তরফ থেকে বৃদ্ধিকে অনেক ধন্যবাদ দিচ্ছি। বৃদ্ধির মতো এত বড় একটা প্ল্যাটফর্মে
যদি আমার কিছু কথা যেটা রিয়েলিস্টিক ফিল্ড এক্সপিরিয়েন্স, কোম্পানি এক্সপিরিয়েন্স, সেটা আমরা শেয়ার করলাম, সেটা সবার কাছে যে যেতে পারে, কেউ যদি কিছু দিতে পারে সেটাই আমাদের সাকসেস হবে। এবং বৃদ্ধিকে অনেক অনেক ধন্যবাদ যে বিভিন্ন কোম্পানির ডেভেলপমেন্টে ওনার যে কাজগুলো করেছে সেটাকে কন্টিনিউ করার জন্য আমি আপনাকে আরও অনুরোধ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ শাবাত, অ্যান্ড উই আর অন দ্য জব, আমরা সেটাই করছি। থ্যাংকস ওয়ান্স অ্যাগেন, এবং আশা থাকবে যে তোমাকে আমরা আবারও পেতে চাই অন্য কোনো একটা টপিক নিয়ে, বিকজ আমি জানি তোমার 27 বছরে যত বড় ভান্ডার করে রেখেছো, সেখানে আবারও তুমি আমাদের মধ্যে বিলিয়ে যাবে। আমি দর্শকদের এতটুকু বলবো যে আপনারা কি কি টপিক্সের উপরে আপনারা চান জানতে, আমাদেরকে দেন, আমরা সেই টপিক্সের উপরে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কাজ করব, আপনাদেরকে জানাতে পারবো, আপনাদের উপকার হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ শাবাত, থ্যাংকস ওয়ান্স অ্যাগেন, আল্লাহ হাফিজ।